আজ আমরা দাঁড়িয়ে আছি ইউরোপের সবচেয়ে বড় কনস্ট্রাকশন সাইটের সামনে, একটি $7.5 বিলিয়ন মেগা প্রজেক্ট, যেখানে মানুষ বাস্তবায়ন করছে এক দুঃসাহসিক স্বপ্ন, পুরো একটি মহাদেশের ইনফ্রাস্ট্রাকচার ম্যাপ বদলে দেওয়ার স্বপ্ন। ডেনমার্ক আর জার্মানিকে সরাসরি যুক্ত করবে একটি 18 কিলোমিটার লম্বা নিমজ্জিত টানেল, যা তৈরি হচ্ছে বিশাল বিশাল কংক্রিট ব্লক দিয়ে। প্রতিটা ব্লকের ওজন প্রায় 73,000 টন। এটা শুধু একটা রাস্তা নয়, এটা হলো 21 শতকের সবচেয়ে বড় ইঞ্জিনিয়ারিং কীর্তি, ফেহমান বেল্ট ফিক্সড লিংক। এবার ইউরোপের ট্রান্সপোর্টেশন ম্যাপের দিকে তাকান। আপনি দেখতে পাবেন একটি বিশাল ইকোনমিক হাইওয়ে, যার নাম স্ক্যান্ডিনেভিয়ান মেডিটেরিয়ান করিডোর। এই করিডোরটি প্রায় 4,800 কিলোমিটার জুড়ে বিস্তৃত, ফিনল্যান্ডের বরফে ঢাকা উপসাগর থেকে শুরু করে একেবারে ভূমধ্যসাগর পর্যন্ত। কিন্তু এই দীর্ঘ রুটের মাঝখানে রয়েছে এক ভয়ঙ্কর সমস্যা, একটি বটলনেক, যা পুরো প্রবাহটাকে আটকে রাখে। আর সেই বটলনেকটাই হলো ফেহমান বেল্ট প্রণালী। দশকের পর দশক ধরে প্রতিদিন লক্ষ লক্ষ টন পণ্য আর হাজার হাজার পর্যটক একটা অদ্ভুত বাস্তবতার মুখোমুখি হয়েছে। মাত্র 18 কিলোমিটার প্রণালী পার হতে গেলে তাদের সামনে ছিল মাত্র দুইটা অপশান। এক, ধীরগতির ফেরিতে উঠে 45 মিনিট ধৈর্য ধরে অপেক্ষা করা, আর দুই, পশ্চিম দিক দিয়ে 180 কিলোমিটার পথ ঘুরে দুর্গম পাহাড়ি রাস্তা পেরিয়ে যাওয়া। এর ফলাফল কি হয়েছে? এই দেরির জন্যই প্রতি বছর ইউরোপীয় অর্থনীতিকে গুনতে হচ্ছে প্রায় $80 বিলিয়ন। হ্যাঁ, ঠিকই শুনছেন, $80 বিলিয়ন, যে টাকায় চাইলে ডজনের পর ডজন নতুন মেগা প্রজেক্ট তৈরি করা যেত। তাহলে প্রশ্ন হলো, এতদিন কেন টানেল বানানো হয়নি? উত্তরটা লুকিয়ে আছে বাল্টিক সাগরের তলায়, যেখানে রয়েছে এক ভয়ঙ্কর জিওলজিক্যালি ট্র্যাপ, কঠিন লাইমস্টোনের সঙ্গে নরম কাদামাটির মিশ্রণ। এই ধরনের মাটির নিচে টানেল বোরিং মেশিন নামানো মানে পুরো প্রজেক্টটাকে এক প্রকার জুয়ায় ফেলা। এই কন্ডিশনে কনভেনশনাল টানেল বোরিং করা ছিল ভয়ঙ্কর রিস্কি। ইঞ্জিনিয়ারদের দরকার ছিল একটা এমন সমাধান যেটা ট্র্যাডিশনাল মেথড থেকে পুরোপুরি আলাদা। আর ঠিক তখনই তারা নিল এক অভূতপূর্ব সিদ্ধান্ত। সমুদ্রের তলদেশে ড্রিল না করে তারা ঠিক করলো পুরো টানেলটাই আগে স্থলভাগে তৈরি করা হবে। এরপর বিশাল বিশাল সেই কংক্রিট স্টেশনগুলো একটা একটা করে সাগরের তলায় নামিয়ে বসানো হবে। এই এক সিদ্ধান্তই শুরু করে দেয় এক সত্যিকারের ইঞ্জিনিয়ারিং রিভলিউশন। কিন্তু প্রশ্ন হলো, এই অসম্ভব কাজটা ইঞ্জিনিয়াররা আসলে কিভাবে করলো? চলুন এবার সরাসরি ঢুকে পড়ি এই প্রজেক্টের একেবারে কেন্দ্রে। পাহাড়ি টানেল বা মাটির নিচে বোরিং করা টানেলের মতো নয়, ফেহমান বেল প্রজেক্টে ব্যবহার করা হচ্ছে একেবারে ভিন্ন একটি পদ্ধতি, যার নাম ইমাজড টানেল মেথড। সহজ ভাষায় বললে, আগে থেকেই তৈরি করা বিশাল কংক্রিট স্টেশনগুলো সরাসরি সাগরের তলদেশে বসিয়ে দেওয়া হয়, সমুদ্রপৃষ্ঠ থেকে গড়ে প্রায় 30 থেকে 40 মিটার নিচে। আর মোট 18 কিলোমিটার দৈর্ঘ্যের এই টানেলের ক্ষেত্রে এক্সপার্টরা সিদ্ধান্তে পৌঁছান এই মেথডটি বোরিং টানেলের তুলনায় আরও সেভ, আরও ফাস্ট এবং প্রায় 15% কম খরচে। ইমাজড টানেল মেথডের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলোর একটি হলো এই প্রজেক্টের জন্য আলাদা করে একটি ডেডিকেটেড ফ্যাক্টরি তৈরি করা। এর ফলে কাজের প্রতিটা ধাপ খুব নিখুঁতভাবে কন্ট্রোল করা যায়, আর একই সঙ্গে সাগরের মাঝখানে কঠিন পরিবেশের প্রভাবও অনেক কমে যায়। শুধু এই ফ্যাক্টরিটা বানাতেই লেগে গেছে পুরো 2 বছর। ডেনমার্কের রড বিহাভন এলাকায় তৈরি এই ফ্যাক্টরির আয়তন প্রায় 5 লাখ স্কয়ার কিলোমিটার। এটি ডেনমার্কের সবচেয়ে বড় ফ্যাক্টরিগুলোর একটি, আর এর একটাই উদ্দেশ্য, ফেহমান বেল্ট ফিক্সড লিংকের জন্য 10,000 টন ওজনের কংক্রিট এলিমেন্ট তৈরি করা। এই ফ্যাক্টরির জায়গাটা এমন বিশাল যে এটা প্রায় 200টা ফুটবল মাঠের সমান। এখানে একসঙ্গে রাখা যায় 89টি বিশাল কংক্রিট এলিমেন্ট, যার প্রতিটা 217 মিটার লম্বা এবং 40 মিটার চওড়া। এই স্কেলটা কল্পনা করা সত্যিই কঠিন। যদি এই এলিমেন্টগুলোর যে কোনো একটাকে সোজা করে দাঁড় করানো হয়, তাহলে সেটা হবে একটা স্কাইপারের মতো। আর সবগুলো এলিমেন্ট একসাথে করলে সেগুলো মিলিয়ে তৈরি হবে এমন এক স্ট্রাকচার যার উচ্চতা হবে মাউন্ট এভারেস্টের দ্বিগুণ। তাহলে প্রশ্ন হলো, এই বিশাল স্ট্রাকচারগুলো আসলে তৈরি করা হয় কিভাবে? চলুন ফ্যাক্টরির ভেতরে ঢুকে দেখি। এই একেবারে ওয়ান অফ এ কাইন্ড প্রসেসটা প্রথম ধাপ হলো রিইনফোর্সড স্টিল কেস তৈরি করা, যাকে বলা হয় রিবার কেজ। এই স্টিল কেসগুলোই কংক্রিটকে দেয় টেনশন আর বেন্ডিং এর শক্তি, যেটা কংক্রিট নিজে থেকে দিতে পারে না। স্টিল বারগুলো প্রথমে কাটা হয়, তারপর নির্দিষ্ট ডিজাইন ড্রয়িং অনুযায়ী পাকানো আর জোড়া লাগানো হয়। এরপর সবগুলো বার একসাথে বেঁধে তৈরি করা হয় একটা পূর্ণাঙ্গ রিবার কেজ। রিবার কেজগুলো তৈরি হয়ে গেলে সেগুলো নামিয়ে দেওয়া
দেওয়া হয় বিশাল ফর্মওয়ার্ক সিমেন্টে, যা পুরো স্ট্রাকচারটাকে একদম সঠিক পজিশনে ধরে রাখে। এরপর ফর্মওয়ার্কের ভেতরে কংক্রিট ঢালা হয়, যাতে পুরো স্টিল কেজ চারিদিক থেকে কংক্রিটে ঘিরে যায়। কর্মীরা কংক্রিটের উপরিভাগ সমান করে, আর যেসব জায়গায় ফাঁকা থাকে সেখানে পাম্প দিয়ে কংক্রিট ঢোকানো হয়। প্রতিটি 24 মিটার লম্বা সেগমেন্ট তৈরি করতে লাগে প্রায় 30 ঘন্টা এবং প্রায় 3300 কিউবিক মিটার কংক্রিট। এরপর কংক্রিটকে কয়েক সপ্তাহ ধরে রেখে দেওয়া হয়, যতক্ষণ না সেটা নিজের নির্ধারিত শক্তি আর দীর্ঘমেয়াদী ডিউরেবিলিটি অর্জন করে। কংক্রিট শক্ত হয়ে গেলে ফর্মওয়ার্ক খুলে ফেলা হয়, আর 24 মিটার সেগমেন্টটাকে ধীরে ধীরে ড্রাই ডকের দিকে ঠেলে নেওয়া হয়। এই অ্যাসেম্বলি লাইন প্রসেস চলতেই থাকে যতক্ষণ না 9টি সেগমেন্ট জোড়া লাগিয়ে একটা স্ট্যান্ডার্ড টানেল এলিমেন্ট তৈরি করা হয়। এই এলিমেন্টের দৈর্ঘ্য 217 মিটার, প্রস্থ প্রায় 42 মিটার আর উচ্চতা প্রায় 9 মিটার। বিশাল, তাই না? কিন্তু জানেন কি এর ওজন কত? প্রতিটি এলিমেন্টের ওজন প্রায় 73,000 টন। সহজ করে বুঝতে চাইলে এই একটার ওজনের সমান হতে গেলে প্রায় 200টা আধুনিক বোয়িং বিমান একটার উপর একটা করে রাখতে হবে। এই প্রজেক্টে মোট লাগবে এমন 79টি আলট্রা হেভি এলিমেন্ট, এর সঙ্গে আরও 10টি স্পেশাল এলিমেন্ট। এই স্পেশাল এলিমেন্টগুলোর মধ্যে রয়েছে অতিরিক্ত টেকনিক্যাল লেভেল, যেখানে থাকবে অপারেশন আর মেইনটেন্যান্স সিস্টেম। একদিকে যখন এই এলিমেন্টগুলো তৈরি হচ্ছে, ঠিক তখনই অন্যদিকে কনস্ট্রাকশন টিম শুরু করে দিয়েছে বাল্টিক সাগরের তলদেশে একটা বিশাল ট্রেঞ্চ খোঁড়ার কাজ। এই ট্রেঞ্চটির দৈর্ঘ্য প্রায় 18 কিলোমিটার। প্রাকৃতিক সিবেডের নিচে এটি প্রায় 12 কিলোমিটার গভীর আর চওড়া প্রায় 40 থেকে 45 মিটার। এই ধাপটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং, কারণ এখানে মাটির গঠন এক জায়গায় নরম, আবার অন্য জায়গায় কঠিন লাইমস্টোন। খনন করা মাটি আর পাথর একটা প্রায় 2 কিলোমিটার লম্বা পাইপলাইনের মাধ্যমে পাম্প করে স্থলভাগে পাঠানো হয়। সব মিলিয়ে এই স্ট্রেঞ্চ তৈরি করতে ইঞ্জিনিয়ারদেরকে সামলাতে হয়েছে প্রায় 2 কোটি কিউবিক মিটার মাটি ও অন্যান্য উপাদান। এরপর শুরু হয় এই প্রজেক্টের সবচেয়ে চোখে পড়ার মতো ধাপ, সমুদ্রের নিচে টানেল অ্যাসেম্বলি। এই পুরো প্রক্রিয়ায় মূল চাবিকাঠি হলো প্রতিটি এলিমেন্টের 2 প্রান্তে বসানো বাল্ক হেড আর সঙ্গে থাকা ব্যালাস্ট ট্যাঙ্ক, যেগুলো এলিমেন্টের ভাষা আর ডোবা দুটোই কন্ট্রোল করে। প্রতিটি টানেল সেকশনকে আপনি ভাবতে পারেন একটা কংক্রিট সাবমেরিন হিসেবে। এলিমেন্টের 2 প্রান্তেই বাল্ক হেড লাগানো থাকে, যাতে ভেতরে বাতাস আটকে থাকে। এই বাতাসের কারণেই এলিমেন্টগুলো বুয়েন্সি পেয়ে পানিতে ভেসে থাকে। একই সঙ্গে ব্যালাস্ট ট্যাঙ্কে পানি ঢোকানো বা বের করার মাধ্যমে ইঞ্জিনিয়াররা পুরো কন্ট্রোল করতে পারেন কখন এলিমেন্ট ভাসবে আর কখন সেটা ডুববে। এরপর এলিমেন্টগুলো যখন পানিতে ভাসতে থাকে, তখন টাগবোট দিয়ে সেগুলোকে টেনে নেওয়া হয় ফেমান বেল্টের নির্দিষ্ট ইনস্টলেশন পজিশনের দিকে। এই বিশাল এলিমেন্টগুলোকে সাগরের ভেতরে সরানো আর স্থির রাখতে ইঞ্জিনিয়াররা ব্যবহার করেন ইমার্শন পন্টুন। এগুলো হলো ভাসমান স্ট্রাকচার, যার দৈর্ঘ্য প্রায় 100 মিটার আর প্রস্থ প্রায় 45 মিটার। এই পন্টুনগুলোর লিফটিং ক্যাপাসিটি প্রায় 80,000 টন, আর এগুলোতে লাগানো থাকে মোট 66টি উইন্স। এই উইন্সগুলোর সাহায্যে ইঞ্জিনিয়াররা এলিমেন্টগুলোর পজিশন মিলিমিটার লেভেলের প্রিসিশনে অ্যাডজাস্ট করতে পারেন যখন সেগুলো ধীরে ধীরে সিবিরের দিকে নামানো হয়। যখন কোনো এলিমেন্ট নিজের একদম নির্দিষ্ট জায়গায় পৌঁছে যায়, তখন ব্যালাস্ট ট্যাঙ্কগুলোতে খুব নিয়ন্ত্রিতভাবে পানি ঢোকানো হয়। এর ফলে এলিমেন্টের ওজন বাড়ে আর সেটি ধীরে ধীরে ডুবে সাগরের তলদেশে তৈরি করা ট্রেঞ্চের ভেতরে একদম নিখুঁতভাবে বসে যায়। এই অত্যন্ত জটিল সিঙ্কিং প্রসেস আগেই ক্যালকুলেট করে রাখা হয়, আর এই পুরো কাজটা হয় আল্ট্রা প্রিসাইজ জিপিএস সিস্টেম এবং হাইড্রোলিক সেন্সর ব্যবহার করে। এর ফলাফল হলো প্রতিটি এলিমেন্ট বসানো যায় মাত্র কয়েক মিলিমিটার এরর রেখে, যার কারণে পুরো টানেলটি একদম পারফেক্টভাবে অ্যালাইন্ড আর কন্টিনিউয়াস থাকে। এই জায়গায় এসে আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, এত বিশাল সমুদ্রের পানির চাপে টানেলটা কিভাবে পুরোপুরি ওয়াটার টাইট রাখা হয়? এটা কল্পনা করুন, পানির নিচে দুটো সিল করা বাক্সকে জোরে চেপে ধরেছেন, কিন্তু এখানে মানুষের শক্তি নয়, এই কাজটা করে প্রেশার নিজেই। প্রতিটি কংক্রিট এলিমেন্টের 2 প্রান্তে থাকে খুব মোটা সি শেপড গ্যাসকেট। যখন দুটো এলিমেন্টকে একদম নিখুঁতভাবে কাছাকাছি এনে মিলিয়ে দেওয়া হয়, তখন এই গ্যাসকেটগুলো আগেই একটা কেমিক্যাল সিল তৈরি করে, যদিও তখনও সেটা পুরোপুরি ওয়াটার টাইট হয় না। এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এই দুটো এলিমেন্টের মাঝখানে থাকে একটা ছোট চেম্বার, যেটা সাময়িকভাবে একটা স্টিল বাল্কহেড দিয়ে বন্ধ করা থাকে। এই চেম্বার থেকে ইঞ্জিনিয়াররা সব পানি পাম্প করে বের করে দেয়। বাইরে তখনও সমুদ্রের পানি নতুন এলিমেন্টটাকে ভীষণ চাপ দিচ্ছে, কিন্তু ভেতরের জয়েন্ট চেম্বারে কোনো পানি নেই, মানে কোনো প্রেশার নেই। এই প্রেশার ডিফেন্সের কারণে সমুদ্রের পানি নিজে থেকেই দুটো এলিমেন্টকে ভীষণ শক্ত করে একসাথে চেপে ধরে। যখন জয়েন্ট পুরোপুরি সিল হয়ে যায়, তখন সেই অস্থায়ী স্টিল বাল্কহেডটি খুলে ফেলা হয়। এরপর ভেতর দিক থেকে একটি ওমেগা গ্যাসকেট বসানো
বসানো হয়। আর সর্বশেষ রিইনফোর্সড কনক্রিট ঢেলে পুরো জয়েন্টটাকে স্থায়ীভাবে লক করে দেওয়া হয়। ফলাফল হিসেবে পাওয়া যায় একটি সম্পূর্ণ ওয়াটার টাইট লোড বোয়িং জয়েন্ট, যেটা ডিজাইন করা হয়েছে শত শত বছর টিকে থাকার জন্য। এই প্রজেক্টের কাজ ডেনমার্ক আর জার্মানি দুদিকেই আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে 2020 থেকে 2021 সালের মধ্যে। ইতোমধ্যেই সিবেডের ট্রেন্স তৈরি হয়ে গেছে আর প্রথম দিকের কনক্রিট এলিমেন্টগুলো সমুদ্রে নিয়ে যাওয়া হয়েছে এবং ইনস্টলেশনের জন্য প্রস্তুত। টার্গেট হলো 2029 সালের মাঝামাঝি সময়ে টানেলটি পুরোপুরি চালু করা। কাজ শেষ হলে এটাই হবে বিশ্বের সবচেয়ে দীর্ঘ কম্বাইন্ড রোড অ্যান্ড রেল ইমাজড টানেল। এত বড় আকার, এত বেশি ওজন আর এত উচ্চ লেভেলের ইনস্টলেশন প্রিসিশন এই স্কেলে এর আগে কখনো কোনো ইমাজড টানেলে তৈরি হয়নি। ফেহমান বেল্ট শুধু একটা ইঞ্জিনিয়ারিং মার্বেলই নয়, এটা ইউরোপের ট্রান্সপোর্ট নেটওয়ার্কে একটা স্ট্র্যাটেজিক লিঙ্ক, যা আগামী কয়েক দশক ধরে নর্দার্ন আর সেন্ট্রাল ইউরোপের মধ্যে সংযোগের ধরনটাই বদলে দেবে। এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না, যাতে আরও বেশি মানুষ এই বিস্ময়কর প্রজেক্টটার কথা জানতে পারে। ধন্যবাদ।